হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে আজ আমার গল্প চ্যানেল থেকে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। তো চলুন আজকে ব্লগটি দেখে নেওয়া যাক। এই তো আজকে আমি দুপুরের রান্নাটা থেকে আজকে ব্লগটি আমি শুরু করছি। এখানে আমি দুপুরে রান্না করে নেওয়ার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি আর এখানে আমি মুরগির মাংস নিয়েছি। তো আজকে আমি মুরগিটাই রান্না করব, তার জন্য ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি আলু নিয়েছি। যে কোনো মাংসতে আমার বাসায় আলু না দিলে তো একদমই চলবে না। আমার মেয়ে খুবই পছন্দ করে আলু, সেজন্য আর কি কেটে নিয়েছি। আর এখানে আমি পালং শাক নিয়েছি ভাজি করার জন্য। তো এই পালং শাকটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই আগের রাতে রান্না করেছিলাম ডাল, সেই ডালটাও কিন্তু রয়ে গেছে। তাই আজকে আর আমি বেশি কিছু করব না, শুধু মুরগিটা রান্না করব আর পালং শাকটা ভাজি করে নিব। তো এই তো সব কিছু কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্নাতে চলে যাব। আর রান্না করার আগেই কিন্তু আমি কিচেনটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, যেটা আমি বরাবরই করে থাকি। তো রান্না করে নেওয়ার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। তো আমরা কম বেশি সবাই কিন্তু মুরগির মাংস রান্না করতে পারি। তারপর আপনাদের সাথে শেয়ার করছি আমি যেভাবে রান্নাটা করি। তো এখানে কিছু আস্ত গরম মশলা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকেও হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো মুরগির মাংসতে কিন্তু বরাবরই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, বেশি দিলে খেতে ভালো লাগে। একটু ঝোলটা কিন্তু একটু ঘন হয়, খেতে ভালো লাগে। তো এই তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার আমি এখানে সব ধরনের মশলা অ্যাড করব। প্রথমে আমি আদা রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি, এতে করে কিন্তু আদা রসুনের গন্ধটা চলে যায়। অবশ্যই এখানে একটু ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু রান্নার পর আদা রসুনের গন্ধটা হয়। তো এই জন্য আর কি ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি, লবণ, মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, হলুদের গুঁড়া। তো আমি কিন্তু ধনিয়া গুঁড়াটা এক্সট্রা দেই না, কেননা আমি মরিচের সাথেই কিন্তু ধনিয়াটা একসাথে গুঁড়ো করে নেই। তো এই জন্য আর আলাদা করে আমি ধনিয়া গুঁড়াটা এক্সট্রা ব্যবহার করি না। তো একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমি 3 থেকে 4 মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হতে থাক, এর মাঝে আমি আমার বেডরুমের কিছু ফার্নিচার আছে সেগুলো পরিষ্কার করব। তো অনেক দিন হলো আমার এই কাঠের ফার্নিচারগুলো পরিষ্কার করা হয় না। তো প্রথমে আমি একটা ন্যাকড়া নিয়ে নিলাম, অর্থাৎ একটা পুরনো কাপড় নিয়ে নিলাম, সেটা দিয়ে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দেখা যায় অনেক দিন পরিষ্কার না করলে কিন্তু বেশি ময়লা পড়ে যায়, ওই ক্ষেত্রে কিন্তু পরিষ্কার করাটা খুবই কষ্ট হয়ে যায়। আর আপনি যদি এক সপ্তাহের মধ্যে প্রায় 3 থেকে 4 দিন পরিষ্কার করেন তাহলে কিন্তু বেশি একটা ময়লা হয় না। তো আমার কিন্তু প্রায় 1 সপ্তাহ ধরেই পরিষ্কার করাটা হচ্ছে না, সে কারণে আমি আজকে করছি। আর রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নিতে হয়। তো আমি প্রথমেই ড্রেসিং টেবিলের গ্লাসটা পরিষ্কার করছি, অর্থাৎ আয়নাটা পরিষ্কার করছি। তো একটু ক্লিনজার দিয়ে আমি পরিষ্কার করছি। তো আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার পর এখন আমি খাটটা পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো খাটে কিন্তু বেশ খানিকটা ময়লা পড়ে গেছে, এটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, নানান ব্যস্ততার কারণে আসলে তেমন বেশ কিছুদিন পরিষ্কার করা হয়নি। তো এটাতেও অনেকটা ময়লা হয়ে গেছে। একদম খাটের যে নকশাগুলো সেগুলোর ভিতরে কিন্তু প্রচুর ময়লা পড়ে গেছে। তো সেগুলো আমি ভালোভাবে একটু ডলে ডলে পরিষ্কার করছি। তো এর ফাঁকে আবার চলে আসলাম কিচেনে। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এর মাঝখানেই। তো এখন আমি মাংসটা দিয়ে দিব। আর মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে রান্না করলে কিন্তু তরকারিটা খুবই মজার হয় খেতে। তো আমি মুরগিটা দিয়ে ভালোভাবে এখন মুরগিটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর ব্রয়লার মুরগিতে কিন্তু কষানোর সময় পানি দিতে হয় না, এমনিতেই কিন্তু মুরগি থেকে কিছুটা পানি উঠে যায়, ওই পানিতেই কিন্তু কষানোটা আর কি হয়ে যায়। তো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন আমি মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে নিব আর কি।
তো এর ফাঁকে আমি রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিব, যেহেতু দুপুর হয়ে গেছে। তো এখন আমি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিব এই জন্য আর কি। তো আমি চাল নিয়ে নিলাম। তো রান্না করার মাঝখানে যে মেয়েদের কত কাজ করতে হয় আসলে সেটা যারা আমরা করি মায়েরা তারাই বুঝি, যে রান্না করার ফাঁকে ফাঁকে আমাদের অনেক কাজ করে নিতে হয়। তা না হলে কিন্তু আমাদের সারাদিনের রুটিনটা আসলে এলোমেলো হয়ে যায়। তো আমি তো ভাত বসিয়ে দিয়ে আবারও চলে আসলাম ফার্নিচার মোছার জন্য। তো খাটের এই পাশ ওপাশ আসলে এই যে নকশার ভিতর দিয়ে মুছতে গেলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। তারপরে এখন আমি ভালো মতোই মুছে নিচ্ছি আর কি। তো যাই হোক, খাট মুছে নেওয়ার পর এখন আমি চলে আসলাম আমার ওয়াল শোকেসটা পরিষ্কার করে নেওয়ার জন্য। তো কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে আমার শোকেসটা গোছানোর ভিডিও। তো আমি ওই দিনই কিন্তু আমার পরিষ্কার করা হয়েছিল আর কি শোকেসটা। তো বেশ কিছুদিন পর আমি আজকে আবারও শোকেসটাকে একটু ক্লিন করে নিচ্ছি, বেশ খানিকটা ধুলোবালু পড়েছে আর কি। তো বাহিরেটা পরিষ্কার করছি, আজকের ভিতরটা পরিষ্কার করব না। এদিকে ফিল্টারটা ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। নিচেও বাচ্চাদের টয়েসগুলো আমি ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো মেয়েরা তো এখন স্কুলে আছে, তো স্কুলে থেকে আসবে ওই টাইমে কিন্তু আর বেশি কিছু করা যায় না। তো বাচ্চারা আসার পর দেখা যায় বাচ্চাদের গোসল, তারপর খাওয়াতে হয়, তো ঘুম পাড়াতে হয়। তো এই কারণে এই কাজগুলো বাচ্চাদের স্কুলে থাকা অবস্থাতেই আমাকে করতে হয়। তো সব কিছুই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, বাচ্চাদের টেবিল, তারপর সোফা, তো এগুলো আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর কি। মোটামুটি সবগুলো ফার্নিচারই আমি আজকে পরিষ্কার করব, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তো পরিষ্কার করে নেওয়ার পর দেখা যায় জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর লাগে, আর বাচ্চারা এসেও কিন্তু ওদেরও ভালো লাগবে পরিষ্কার টেবিল দেখলে, বই খাতা গোছাতেও ভালো লাগবে। তো এগুলো মুছে আর কি পরিষ্কার করে তারপর আমি চলে আসলাম আমার কিচেনে। তো এর ফাঁকে কিন্তু মুরগির মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পর এবার আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। আর আমি মুরগির মাংসে তেমন একটা ঝোল রাখবো না, সে কারণে পানিটা ওভাবেই দিলাম। তো ব্রয়লার মুরগিতে কিন্তু ঝোলটা বেশি রাখলে খেতে ভালো লাগে না, এজন্য আর কি একটু কম করেই দিলাম। তো আবারও চলে আসলাম আমি আমার মেয়ের টেবিল পরিষ্কার করে নেওয়ার জন্য। আর ওনারা টেবিলে যে এত পরিমাণ জিনিস রাখে যে পরিষ্কার কি আর করব। এতগুলো জিনিস সরিয়ে সরিয়ে পরিষ্কার করাটাও আসলে খুবই কষ্টকর। তারপরও আমি করে দিচ্ছি, কারণ ওদের টেবিলটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। তো সব কিছুই মোটামুটি আমি একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি। এরপর চলে আসলাম আমার টিভির কাছে। তো আমি টিভিটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, বাচ্চা খেলনাটাও পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, সব কিছু পরিষ্কার থাকলে কিন্তু আসলে নিজের কাছে খুবই ভালো লাগে। তো এই তো বড় মেয়ে চলে এসেছে। তো এসেই সে এখন গোসল করতে যাবে, আর আমার এদিকেও কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। তো তাদেরকে খেতে দিতে হবে। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এখন আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে রেখে দিব। তার আগে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর নামানোর আগে কিন্তু গরম মশলাটা দিয়ে একটু ঢেকে রেখে দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে ওই তরকারিটা। তো সেজন্য আমি গরম মশলাটা দিয়ে এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দম আঁচে রান্না করে নিব। এতে কিন্তু উপর দিয়ে তেল ভেসে উঠবে আর খেতে ভালো লাগবে। তো আমার ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে এর মাঝে। তো এই তো ভাত তরকারি হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে তারপর শাক ভাজি করে নিব। তো শাকটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে দিলাম। শাকটাকে প্রথমে আমি সেদ্ধ করে নিব। তো এই তো শাকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি বাগার দিয়ে নিব, আর শাকটাক থেকে কিন্তু আমি পানিটা ভালো মতো ঝরিয়ে তারপর বাগার দিব। আর বাগারের জন্য এখানে আমি রসুন কুচি, তেল, তারপর একটা শুকনা মরিচ নিয়েছি। আর শাকে কিন্তু শুকনা মরিচ খেলে খুবই ভালো লাগে। তো কে কে এভাবে শাক ভাজি করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু এভাবেই শাকটা ভাজি করি। প্রথমে আমি শাকটা সেদ্ধ করে তারপর পানি ঝরিয়ে তারপর আমি বাগার দিয়ে নিই, এতে করে শাকটা খুবই ভালো লাগে খেতে। তো আজকে পালং শাকটা আমি ভাজি করছি। অনেক সময় দেখা যায় আমার রান্না করা হয়, তো আজকে আমি রান্না করছি না। শাকটা ভাজি করে নিলে মনে হয় খেতে বেশি ভালো লাগবে, সে কারণে আর কি শাকটা ভাজি করে নিচ্ছি। তো এই তো মেয়ের গোসল শেষ, এবার আমি শাকটা ভাজি করে তাকে খেতে দিব। ছোট মেয়ে এখনই আসেনি, তো সেও কিন্তু এসে পড়বে। তো এই তো দেখেন আমি দুপুরের জন্য কি কি রান্না করলাম। এখানে মুরগির মাংস, তারপর শাক ভাজি, আর আগের রাতে ডাল ছিল। তো এগুলো দিয়ে কিন্তু আজকে দুপুরের আয়োজন। তো যাই হোক, আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে